আমাদের পার্টির মহাসচিব মুজিবুল্লাহ চন্দ্র আপনাদেরকে গতকাল ব্রিফ করেছেন। আমি একটু জরুরি কাজে চলে যাওয়াতে সম্পূর্ণভাবে থাকতে পারিনি, ব্রিফ করতে পারি। আমার ধারণা হয়েছে যে কিছু কথা হয়তো আরো বেশি করে বললে ভালো হতো আমাদের তরফ থেকে। সেই কারণেই আজকে আমি আপনাদের এখানে ডেকে এনেছি, বিস্তারিতভাবে কিছু আলাপ করবো। আর তার সঙ্গে আরেকটা বিষয় আমি বেশি লক্ষ্য করছি যে কতগুলো বিষয়ে আমাদেরকে দোষারোপ করা হচ্ছে ভালোভাবে, যেগুলোর জন্য আমরা দায়ী নই। আমরা কোনোভাবেই জনগণের পক্ষের বাইরে কোথাও কোনো সময় ছিলাম না, জনগণের সঙ্গে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের সঙ্গে আছে, জনগণের পক্ষে আছে, থাকবো ভবিষ্যতে। এইসব বিষয়ে যেগুলো কথা অবতারণা করা হয় আপনারা অনেকে জানেন সাংবাদিক হিসাবে, সেগুলো বিষয়েও আমি আমার বক্তব্য তুলে ধরতে চাই। এখন একটা সময় এসছে, আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো, দেশের জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবো। একটা সেই অবস্থা থেকে এখন আমরা এসেছি, আমাদের প্রতি ভুল বুঝাবুঝি যদি কারো থাকে আমরা চাই না এগুলো আপনাদের মধ্যে থাকুক বা জনগণের মধ্যে আমাদের সম্পর্কে সত্য নয় এরকম কোনো ধারণা থাকে। প্রথম কথা হলো, কালকে আমরা যখন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে উনি গেছি, ওনারা আমাদেরকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। পরবর্তীতে আমাদের পার্টির তরফ থেকে আমরা ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই দায়িত্বভার গ্রহণ করার জন্য। ব্যক্তিগত পর্যায়ে অনেককে হয়তো আমরা করেছিলাম, কিন্তু দলীয়গতভাবে আমরা ওনাকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সকল উপদেষ্টা আমাদের কাছে আমাদের অভিনন্দন বার্তা পৌঁছেছি। নেতাদের সঙ্গে জানিয়েছি এ পর্যন্ত এই স্বল্প সময় তারা যে পদক্ষেপগুলি নিয়েছেন এবং যেভাবে অগ্রসর হচ্ছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সেই কাজগুলিতে সন্তুষ্ট, আমরা সন্তোষ প্রকাশ করেছি যে ওনারা ভালো কাজ করছেন। একই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে রেডিও টেলিভিশনের মাধ্যমে, সেই বক্তব্যের বিষয়ে আমাদের মতামত বলেছি যে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছি। উনি খুব অল্প কথা প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে ওনার বর্তমান প্রেক্ষাপট, কি প্রেক্ষাপটে উনি ক্ষমতা এসছেন, ক্ষমতা গ্রহণ করতে হয়েছে, এখন ওনার সামনে জনগণের চ্যালেঞ্জ কি, জনগণের প্রত্যাশা কি, কী কী সমস্যা উনি ফেস করছেন, কীভাবে সমাধান করছেন, সামনে কীভাবে অগ্রসর হবেন এবং শেষ পর্যন্ত কীভাবে উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, এটা সম্পর্কে উনি মোটামুটি একটা রূপরেখা দিয়েছেন। তবে উনি কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু একেবারে সেইভাবে বলেননি, রূপরেখা একটা দিয়েছেন। এবং এখন উনি আমাদের দেখেছিলেন, উনি যেটা আমাদেরকে বলেছেন সেটা হলো এখন যেটা দাঁড়িয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী কোনো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা ওনাদের দায়িত্ব, জনগণের প্রত্যাশা। একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলেই হবে না, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন, জনগণের কাছে জবাবদিহিতা থাকেন, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোনো রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান, এটা নিশ্চিত করতে হবে। এবং এই বিষয়ে উনি আমাদের ইলেকশন মতামত এবং ইলেকশনের রোড ম্যাপ আমরা কখন কিভাবে চাই এটা বিষয়ে জানতে চেয়েছি। আমি আমাদের তরফ থেকে যেটা বলার সেটা হলো, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় আমরা আন্দোলন করছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনগুলি অনেক সময় আমরা সংগ্রামের মাধ্যমে পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্বাচনগুলি হওয়ার পরে নির্বাচিত সরকার বিপুল জনগণের ভোট এবং জনগণের জনমত তাদের পক্ষে থাকা সত্ত্বেও পরবর্তীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সত্যিকার অর্থে যেটাকে আমরা বলি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করেননি। এবং সেটার কারণ হলো আমাদের নির্বাচন, আমাদের সংবিধান, আমাদের শাসন পদ্ধতিতে নানান ধরনের ত্রুটি আছে, যেটা আমরা লক্ষ্য করেছি, যার কারণে এক ব্যক্তির হাতে, প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে
এবং প্রধানমন্ত্রীর শুধু রাষ্ট্র স্তম্ভের মধ্যে নির্বাহী বিভাগ নয়, তার অধীনে আমাদের সংসদ 100% এই দুটো তার অধীনে, এবং বিচার বিভাগ প্রায় বলা যায় 95 থেকে 99 নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এবং দলীয়করণের মাধ্যমে উনি সংবিধানের বর্তমান পরিস্থিতিতে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের দলীয় লোক সেখানে দিয়ে সেগুলোকে সম্পূর্ণভাবে একটা দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করতে পারেন। জনগণের কোনোখানে আশ্রয় নেওয়ার জায়গা থাকে না, সেই কারণে জনগণ এটা চেয়েছে, আমরা এর সঙ্গে একমত। আমরাও মনে করি নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতে হবে, সঙ্গে সঙ্গে পরবর্তী শাসনতন্ত্র ব্যবস্থা সুষ্ঠু করতে হবে। এখানে আমি একটু বিস্তারিতভাবে আরেকটা কথা বলতে চাই। উদাহরণ হিসাবে দুটো নির্বাচনের কথা আমরা বলবো আমি, যে নির্বাচনগুলি পরপর হয়েছে এবং যেগুলিতে বিপুলভাবে জনসমর্থন লাভ করেছিল দুটি রাজনৈতিক দল, দুটি প্রতিপক্ষ, একটার পর একটা। অষ্টম সংসদ 2001 সালে হয়েছে, গঠন হয়েছে। সেই নির্বাচনে তার 4 দলীয় যে বিএনপির নেতৃত্বাধীন অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি তারা লাভ করতে সক্ষম হয়েছিল। জনগণের মোটামুটি গ্রহণযোগ্য, এটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে দেশে বিদেশে এটা গ্রহণযোগ্য ছিল। কিন্তু তার পরবর্তীতে সেই সরকারের আমলে যেটা আমরা লক্ষ্য করেছি, যে এর আগের সরকার আওয়ামী লীগ সেরে যাওয়ার সময় শেষ বছরটি 2000 সালে তারা ছিল দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পরবর্তীতে 2001 সালে যে সরকার আসলো, 2000 পরবর্তীতে রিপোর্ট পেশ করা হলো, 2001-এর রিপোর্ট 2002-এ, 1, 2, 3, 4 বছর পর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। এবং এটা আমরা তখন লক্ষ্য করলাম যে র্যাব গঠিত করা হয়েছিল এবং র্যাবের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তখন শুরু করা হয়েছিল। কার্ড হল দলীয়করণ, তৎকালীন সময় দলীয়করণ শুরু করা হয়েছিল বিভিন্ন অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, এবং দলীয়করণের এসবের কারণে জনগণ বীতশ্রদ্ধ হয়েছিল এবং জনগণ তাদের দিকে মুখ ফিরে নিয়েছিল। সেই সময় সবচেয়ে বড় সমস্যা হলো দলীয়করণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিজেদের মানুষকে ঢুকিয়ে বিভিন্নভাবে সেখানেও তাদের দলীয় প্রভাবে নিজের দিকে আনার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেল। তার বিরুদ্ধে আন্দোলন হলো এবং পরবর্তীতে 11 সরকার হলো এবং তারপরে পরবর্তীতে আবার একটি নির্বাচন হলো 2008 সালে তত্ত্বাবধায়ক। সেই নির্বাচনটিতেও বিপুলভাবে জনগণ সমর্থন দিয়েছিল তৎকালীন, আমরা মহাজনে ছিলাম তখন আওয়ামী লীগকে সরাসরি 2/3 মেজরিটির বেশি জনগণ দিয়েছিল একটি ফেয়ার ভোটে, এবং সেখানে কিন্তু বিএনপির অবস্থান অনেক নিচে নেমে গেছিল। ফেয়ার ভোটে 30টি আসন, আমাদের ছিল 27টি আসন। আমরা তখন আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়েছিল কারো সমর্থন ছাড়াই। কিন্তু পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম, যে এজেন্ডাতে আমরা মহাজোট গঠন করেছিলাম, এটা আপনারা অনেকে জানেন না। মহাজোট গঠনের সময় আমাদের কথা ছিল দলীয়করণ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, এবং পরবর্তীতে ইলেকশন ম্যানিপুলেশন বন্ধ করতে হবে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটি করেননি। একই পদ্ধতিতে তারা সংবিধান সংশোধন করেছেন এবং পরবর্তীতে সেই সংবিধানের অধীনে নির্বাচন করার চেষ্টা করেছেন এবং করে গেছে। পরবর্তীতে এটা টিকেনি, সেটা পরবর্তী আমি পরে আসছে। ফলে এটা আমরা দেখতে পেলাম যে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে না। নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচনকে নিজের কুক্ষিগত করার চেষ্টা করছে, যে জনগণের মন জয় না করে তার প্রতিষ্ঠানকে দখল করে তারা ক্ষমতা যেতে চাচ্ছে। এটি আমাদের দুটি বৃহৎ রাজনৈতিক শক্তিরই একই ধরনের ইতিহাস, এর আগের ইতিহাসও একই ব্যাপার যদি বলা যায়। সেই কারণে আমরা ওনাদেরকে বলেছি যে এবার আমরা দেখতে চাই যে আপনারা দায়িত্ব নিয়েছেন, মানুষের প্রত্যাশা হলো আপনারা একটা সুষ্ঠু আবার নির্বাচনের ব্যবস্থা করবেন। তার পরবর্তীতে আমাদের শাসন পদ্ধতি বা সংবিধানকে পরিবর্তন করে এমন একটি জিনিস দিয়ে যাবেন যেটাতে জনগণ পরবর্তীকালে আর এটার জন্য আন্দোলন করতে না হয় যে আমাদের আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার, আমাদের আবার গণতান্ত্রিক শাসন দরকার। এটা আপনারা পারবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সেই উপযুক্ততা আছে বা আপনাদের সেই দেশপ্রেম আছে, আপনাদের সেই ধরনের ভাবমূর্তি আছে বিশ্বব্যাপী। সেই বিষয়ে আমাদের সাজেশনগুলো আমরা তখন তাকে তুলে ধরেছি যে নির্বাচন আবার সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন করতে হবে এমনভাবে যে নির্বাচন কমিশন সকল দলের মতামতের ভিত্তিতে হবে
পৃথিবীর সমস্ত দেশে যেভাবে হয় তার জন্য একটা কাঠামো তৈরি করতে হবে, পার্মানেন্ট কাঠামো। আইনগতভাবে সেগুলো ব্যবস্থা করতে হবে, আইনগত পরিবর্তন করতে হবে। সেগুলো ডিটেইল পরবর্তীকালে আমরা আলাপ করে দিতে পারি, বা আমরা যদি চান আপনারা পরবর্তীকালে দিতে পারি, বা যারা এক্সপার্ট আছে ওরাও তৈরি করতে পারে। আমাদের কথা নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা গঠিত হতে হবে, এবং তারা যাতে নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রশাসন, পুলিশ ইত্যাদি যাতে কোনো দলীয়করণের প্রভাবে প্রভাবিত না হয়, তার জন্য তাদেরকে আগের থেকেই সেইভাবে বাছাই করতে হবে এবং সেইভাবে রিসাফল করতে হবে, যেখানে যেখানে নিউট্রাল করতে হবে সব জায়গায়। এবং এটা করার পরে যদি একটা পদ্ধতি, এটা যদি এখনকার পদ্ধতি আমরা মেনে চলি তাহলে এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিটা আমরা বলেছি, সেটা যেহেতু নতুনভাবে সবকিছু করার চিন্তা করা হচ্ছে, আমরা একটা আধুনিক নির্বাচন পদ্ধতির কথা দীর্ঘদিন থেকে বলে আসছি, জাতীয় পদের নির্বাচন ম্যানিফেস্টোতেও ছিল, এবং আমরা এটা নিয়ে সংসদে কথা বলেছি। এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনে আমরা চেয়েছিল, আমরা তাকে অফিসিয়ালি প্রস্তাব পাঠিয়েছি। সেটা হলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটিং সিস্টেম। এটা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই সিস্টেমে চলে যাচ্ছে। আমাদের মতো সিস্টেম আজকাল বলে হাতে গোনা 2-4টা দেশ ছাড়া আর কোথাও এই ধরনের সিস্টেম ফলো করা হয় না, মডার্ন সিস্টেম। আমাদের দেশেও যেটা মহিলাদের জন্য রিজার্ভ সিট, যেটা সংরক্ষিত সিটের কিন্তু ওই PRBS সিস্টেমই হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটিং সিস্টেমের একটা পদ্ধতি। এটা 5-7 ধরনের পদ্ধতি আছে, আমাদের একটা পদ্ধতি গ্রহণ করতে হবে, সেটা আবার আলোচনা হতে পারে যদি ওনারা মনে করেন যে নির্বাচন পদ্ধতির সংস্কার করবেন। এটা অনেক ধরনের আরো দিক আছে। আর একটা বলেছি পরবর্তীতে, যেটা আমি বলিনি এখন আপনাদেরকে বলছি, আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা একবার ঠিকঠাক হওয়ার পরে ওনারা যদি প্রথমে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি দেন, তাহলে নির্বাচন পদ্ধতি সঠিক আছে কিনা একটা জাতীয় নির্বাচনের আগে পরীক্ষা করা যাবে। যদি লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, যেগুলো পরবর্তীতে তারপরে যদি ন্যাশনাল নির্বাচন দেন, তাহলে মোটামুটি রাজনৈতিক দলগুলি বুঝতে পারবে যে নির্বাচন পদ্ধতি কতটুকু সঠিক হয়েছে, বা না হলে সেটা কারেকশন করার সুযোগ থাকে। নির্বাচন ব্যবস্থা আর আইন কিছু চেঞ্জ করতে হবে। নির্বাচনী আইনের যে কতগুলো ব্যাপার আছে, যে সরকারি কর্মকর্তারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে নির্বাচনকালীন সময়। পৃথিবীর সব দেশে, আমাদের দেশের সংবিধান আছে, আইনে কিছুটা ব্যত্যয় করা হচ্ছে, এই আইনগুলোকে সংশোধন করতে হবে। এটার পরে আসলে আমাদের সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনে আমরা যেটা বলছি, যেহেতু এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা জারি করা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা ফেসিবাদ অথবা একতন্ত্রবাদ অথবা একদলীয় শাসন দেখছি, বিভিন্ন সময় স্বৈর শাসন দেখছি। এটা থেকে সেই জন্য প্রাইম মিনিস্টারকে আমরা মনে করি, উনি যখন প্রাইম মিনিস্টার হবেন তখন উনি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না, কারণ দল আর সরকার এক হয়ে যাচ্ছে। দলীয়ভাবে সরকার পরিচালনা করছে, একসময় সেই আওয়ামী লীগ রাষ্ট্র পর্যন্ত একসঙ্গে হয়ে গেছে। দল, সরকার এবং রাষ্ট্র একসঙ্গে হওয়ার পরে এটার মধ্যে আর কোনো রকম কোনো জবাবদিহিতার স্কোপ থাকে না, এবং সমস্ত রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব হয়। কাজে আমরা চাচ্ছি যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন উনি আর দলীয় প্রধান থাকতে পারবেন না। এটা আমাদের একটা প্রস্তাব। আরেকটা বলেছি যে এক ব্যক্তি বিভিন্ন আমাদের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন দেশে, আমাদের দেশে একজন যদি বেশি দিন ক্ষমতা থাকে, অনেক সময় তাদের মধ্যে একটা একনায়কতন্ত্র কায়েম করার, সমস্ত ক্ষমতা কুক্ষিভূত করার, একদলীয় শাসন ব্যবস্থা চালু করার, বিভিন্নভাবে শৈল শাসন চালু করার, ফ্যাসিজম চালু করার সুযোগ হয়, যার জন্য পৃথিবীর অনেক দেশেই এটাকে ভাগ করে দেওয়া হয়। যেমন দুইবারের বেশি আমেরিকায় অ্যালাউ করা হয় না, কানাডায় অ্যালাউ করা হয় না, পৃথিবীর অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যালাউ করা হয় না। আমরা বলছি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা একটা আমরা ভেরিয়েন্ট দিয়েছি যে প্রেসিডেন্টের একেবারে আমরা তার ক্ষমতা একেবারে শূন্য করে রেখেছি। আমরা মনে করি প্রেসিডেন্ট নির্বাচনটা সকল দলের কনসেন্টে হওয়া উচিত, যার জন্য সংসদে 3/4 মেজরিটি যদি হয়, যেটাতে সকল দলকে কেউ না কোনো ভাবে ভোট দিতে হয়, সেই রকম একটি ব্যক্তিকে ওইভাবে যদি প্রেসিডেন্ট নির্বাচন করা যায়, তাহলে তাকে শর্ট করে 3/4, তাকে যদি অপসারণের সময় এরকম কিছু ব্যারিয়ার থাকে, তাহলে যে কোনো সরকার প্রধান তাকে নিয়ে যখন তখন বসিয়ে যখন তখন সরিয়ে দিতে পারবেন না। আপনাদের হয়তো অনেকে স্মরণ নেই, 2001 সালের যেটা 8ম সংসদে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে তৎকালীন সরকার প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছিল এবং ওখানে নতুন একজন প্রেসিডেন্ট দেওয়া ছিল। শুধু দলীয় প্রধান তাকে পছন্দ করেনি এই জন্য। তো আমরা চাই যে আর একটা কথা, প্রেসিডেন্টকে শক্তিশালী করতে হবে। সেই জন্য প্রেসিডেন্টের যখন বর্তমান আছে, সমস্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে,
এটি আমরা বাতিল চেয়েছি। প্রেসিডেন্টকে কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। প্রেসিডেন্ট যেটা কাজ করার উনি সেটা নিজে কাজ করবেন। তবে যে কোনো কাজে, যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, যেমন ইলেকশন কমিশন, যেমন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি যেসব প্রেসিডেন্ট দেন, এমনকি হাইকোর্টের জাজ আছে, সেখানে কিন্তু আলাদা কমিটি করে দিতে হবে। তাদের মাধ্যমে যেটা আসবে সেটা প্রেসিডেন্ট করবে। কোনো সরকার প্রধান এখানে হস্তক্ষেপ করতে পারবে না। সেই বডিগুলোকে তৈরি করতে হবে। অনেক দেশে অনেক সিস্টেম আছে, কোনটা আমাদের জন্য সুটেবল হয় দেখতে হবে। সেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকতে হবে, সেরকম এক্সপার্টদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আমরা এই জন্য মনে করি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা আসবে, প্রধানমন্ত্রীর জায়গায় থাকবে। এখানে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা করার একটা সুযোগ সৃষ্টি হবে। তো আমাদের এইটাই ছিল আমাদের ধারণা, যে পরবর্তীকালে যেটা হাইকোর্টের বিষয়ে, আমাদের হাইকোর্ট এবং লোয়ার কোর্ট এখন সম্পূর্ণভাবে সরকার প্রধানের অধীনস্থ প্রেসিডেন্টের মাধ্যমে। আমরা বলেছি যে এটা এখন থেকে করা যাবে না। এখানে প্রেসিডেন্টের কোনো বিষয় নয়। আমাদের এখানে 109, 116 আছে সংবিধানে। আমি মনে করি 116টা 109 কন্ট্রাডিক্টরি। 116টাকে বাতিল করা উচিত। এটাকে বাতিল করা উচিত। প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করার কিছু নেই। এগুলো ক্ষমতা চিফ জাস্টিসের কাছে নেওয়া উচিত, লোয়ার কোর্ট। আর হায়ার কোর্টের ব্যাপারেও যেটা আমি মনে করি, যেটা তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারগুলো প্রেসিডেন্ট দিবেন, কিন্তু একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা কোনোখান থেকে পাশ করে নিতে হবে যে লোকটি জাজ হওয়ার উপযুক্ত কিনা, এবং তাদেরকে প্রপার কোয়ালিফিকেশন ফিক্স করে দিতে হবে। ইলেকশন কমিশনের ব্যাপারে একটা কথা বলে দিই। ইলেকশন কমিশনের কমিশনার যারা হবেন, তাদের একটা মিনিমাম কোয়ালিটি থাকতে হবে, লেখাপড়া এবং তাদের আদারওয়াইজ সোশ্যাল গ্রহণযোগ্যতা, একটা মিনিমাম ক্রাইটেরিয়া। এগুলোর জন্য আমরা সাজেস্ট করেছি এগুলো একটা আইন করে এটা করা উচিত। আর এখানে তাহলে হলো সংবিধান সংশোধনের মধ্যে আরো ডিটেইল ভাবে বলতে গেলে আমরা ওনাদেরকে বলেছি যে ভবিষ্যতে যদি আমরা একটা নিজেরা দেখে আমাদের সাজেশনগুলো ইন রাইটিং তাদেরকে আমরা জানাবো। এটা হলো আমাদের সংবিধানের জন্য কি। আর একটা হলো আরেকটা কথা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছিলেন এবং অনেকে এখনো চিন্তা করছেন যে সংবিধান কি নতুন করে লিখতে হবে নাকি সংবিধান সংশোধন করা সম্ভব। আমার জানা মতে পঞ্চদশ সংশোধনী করে আমরা যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল, এটা করা হয়েছিল 2008-এর নির্বাচনের পরে। পঞ্চদশ সংশোধনীতে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ আরো অনেক জিনিসকে ওখানে ইনক্লুড করা হয়েছে। সেখানে সংবিধানের 1/3 মতো অবস্থাকে কোনো সময় চেঞ্জ করা যাবে না, এটা ব্যবস্থা করা হয়েছে। কাজেই সংবিধানের সেই পঞ্চদশ সংশোধনী বহাল রেখে আপনি কোনো সংশোধন করতে পারবেন না। পঞ্চদশ সংশোধনীকে বাতিল করে তাহলে এটা সংবিধানের সংশোধন দরকার, না হলে নতুন সংবিধান রচনা করতে হবে। সেখানে যথেষ্ট গ্রাউন্ড আছে আমরা জানি, এবং এটাকে আমি জানি না কেউ মামলা করেছেন কিনা। মামলা করলে পঞ্চদশ সংশোধনী অবৈধ হওয়ার সম্ভাবনা আছে। আমি নিজে বিভিন্নভাবে স্টাডি করে যেটা দেখেছি ওটা আমাদেরকে জানিয়েছেন যে এটা হলো যে পঞ্চদশ সংবিধানের কিছু অংশ চেঞ্জ করা যাবে না, এটা কোনোখানে গ্রহণযোগ্য হতে পারে না। এক সংসদ আর এক সংসদের রাইটকে কোনো সময় কাট করতে পারে না। আর 2 নম্বর হলো সবচেয়ে বড় কথা, যে প্রসিডিওর, এটাকে একটা গণভোট করার কথা ছিল, সেই গণভোটের ব্যবস্থা করা হয়নি, যার জন্য এটাকে ডিফেক্টিভ। তার আগে নিয়ম ছিল যে সংবিধান সংশোধন করতে গেলে গণভোট করতে হবে। এখন বলা হচ্ছে এখন যে সংবিধান পঞ্চদশের পরে আর গণভোটের প্রভিশন রাখা হয়নি। কাজে প্রভিশন যখন ছিল তখন করা হয়েছে, কাজেই গণভোট করা আমি মনে করি করা দরকার ছিল। এটা না করে তারা টেকনিক্যালি মিস্টেক করছে। কাজে পঞ্চদশ সংশোধনী বাতিলযোগ্য, বাতিল হলে সংবিধান সংশোধন সম্ভব, বাতিল না হলে নতুন সংবিধান বানাতে হবে। এরপরে সাধারণভাবে যেটা সবাই চাচ্ছে, আমরা এটা আপনাদেরকে জানিয়েছি যে এই যে গণহত্যা হলো, এখানে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা করছেন ওনারা, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যেন তাদের জীবনে তারা একেবারে হারিয়ে না যান, দেশের জনগণের সেবা করতে গিয়ে সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব আছে। ওনারা এই কাজটি করছেন, আমরা আবার ওনাদেরকে এটা মনে করে দিয়েছি। প্রশাসনকে স্বাভাবিকভাবে যেটা ওনারা করছেন আবার আমরা মনে করে দিয়েছি, দলীয়করণের মাধ্যমে প্রশাসন একেবারেই এক পেশে প্রশাসন, এটাকে যে কোনোভাবেই ঠিক করতে হবে, দলীয়করণ মুক্ত করতে হবে, এটা আমরা করছেন। যেগুলো হত্যার বিচার, গুমের খুনের বিচার, দুর্নীতির বিচার, দুর্নীতির অর্থ ফেরত আনার এগুলো ওনারা করছেন, ওনারা করে যাবেন এবং আমরাও এটা চাই যে ওনারা এটা করে সফল হোক এবং এটাতে আমাদের সহযোগিতা আমরা করব। এখানে আমরা আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো যে দুর্নীতির বিচার সম্পর্কে যদি আপনারা মনে করেন যে দুর্নীতিবাজ অনেকেই আছেন যারা হয়তো অর্থ লোপাট করেছেন বিভিন্নভাবে, তাদের অর্থ যদি সাউথ আফ্রিকা একটা সিস্টেম ছিল ট্রুথ কমিশন করেন, যদি আপনারা বিবেচনা করেন যে কি এখন হোক বা যখনই হোক, যে যারা দুর্নীতিতে স্বীকার করবেন এবং বড় অঙ্কের অর্থ ফেরত দেবেন তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে কিনা, ট্রুথ কমিশনের, সাউথ আফ্রিকার ট্রুথ কমিশনের মতো এই ধরনের একটা ব্যবস্থা করলে হয়তো লুণ্ঠিত অর্থ ফেরত আসতে পারে এবং আমাদের শাস্তিও তাদেরকে তখন হয়তো এটা একটা বড় শাস্তি তাদের জন্য যে বিরাট অংশের অর্থ তারা দিতে হবে। তো সেটা তাদেরকে আমরা জানিয়েছিলাম। আর একটা হলো যে ইলেকশনের রোড ম্যাপ সম্পর্কে আমি প্রথমে নির্বাচন সম্পর্কে বললাম, পরে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার সম্পর্কে বললাম, এখন যেটা ফাইনাল কথা ইলেকশনের কখন কিভাবে ইলেকশন হবে সামনের দিকে। আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা সঠিক কাজটি করবেন। আপনারা এই কাজগুলি যেহেতু আপনারা নিজেরাই করবেন, কাজে আপনারা এটা ভালো বুঝতে পারবেন যে কখন কতটুকু কাজে আপনারা সক্ষম হবেন। ফলে সেইভাবে আপনারা নিজেরই একটা রোডম্যাপ তৈরি করুন এবং জাতির কাছে এটা তুলে ধরুন। এটা আমাদের সাজেশন, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। কারণ আমরা একটা জিনিস খেয়াল করেছি, আগেও দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে সাধারণ জনগণ সুশাসন চায় এবং যে কোনোভাবেই হোক এটা সাধারণ জনগণের ধারণা যে যেই সরকারগুলি অনির্বাচিত সরকার সবসময় তাদের সময় সুশাসন অবস্থা নির্বাচিত সরকার চেয়ে ভালো ছিল। এটা হলো আমাদের দেশের একটা অদ্ভুত একটা বিষয়, যেটা স্বাভাবিক নয়, কিন্তু এটাও ঠিক যে নির্বাচিত সরকার চেয়ে অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতান্ত্রিক, কম্পারেটিভলি গণতান্ত্রিক পদ্ধতি চলেছে। এটা সাধারণ মানুষের ধারণা। সাধারণ মানুষ চায় সুশাসন, সেই হিসাবে ওনারা যদি সুশাসন দিতে চান দিতে পারেন এবং এগুলো যদি চালিয়ে যেতে চান, আমি মনে করি সাধারণ জনগণের সমর্থনে ওনারা পাবেন। তো এখন ইমিডিয়েট সমস্যা কি? ইমিডিয়েট সমস্যা আমরা যেটা মনে করি সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে আনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে, পুলিশরা অনেকখানি ডিমোরালাইজ হয়ে গেছে, অনেকে অনেক ক্ষেত্রে ভয়ভীতিতে আছে, নানানভাবে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, আসতে পারছে না, ভয় করছে। এগুলোকে যে কোনোভাবে এটাকে মীমাংসা করে পুলিশকে সক্রিয় করতে হবে এবং তাতে করে মানুষের বেসিক নিড হল নিরাপত্তা। নিরাপত্তার একটা মানুষের স্বাভাবিক চাহিদা, যেটা আদিকাল থেকে মানুষ সমাজ গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে এই নিরাপত্তার জন্য। এই নিরাপদ আমি থাকতে চাই। দ্বিতীয় হলো স্বস্তিতে থাকা। এই স্বস্তিতে থাকার অর্থ হলো জিনিসপত্রের দাম যেন না বাড়ে, যেন কমের দিকে থাকে, ইনফ্লেশন যেন না হয়, এটাকে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে এবং এটা হলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই দুটো যদি মানুষের পেটে ভাত থাকে আর যদি স্বাভাবিক নিরাপদে ঘুমাতে পারে, দেশের মানুষ আমি মনে করি যথেষ্ট সময় দিতে প্রস্তুত আছে এবং স্বাভাবিকভাবে আর সামনের দিনগুলিতে যাতে করে ভালো একটি সরকার গঠিত হয়, তার জন্য ভালো নির্বাচন, তারপরে সরকার গঠিত হয়ে ভালো মানে গণতান্ত্রিকভাবে দেশ চলে, সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতে রাজি আছি। তো আমরা এটি আমরা সাজেশন করেছি যে আমাদের তরফ থেকে আমরা স্পেসিফিক কোনো টাইম ফ্রেম দিব না, আপনারা টাইম ফ্রেম ঘোষণা করুন, এটা আমরা চাই এবং এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এটা আমরা লক্ষ্য রাখবো এবং যাতে করে আপনারা সাহায্য সহযোগিতা যেটা চাইবেন, পরামর্শ যেটা চাইবেন আমাদের তরফ থেকে আমরা এটাকে আপনাদের সামনে সবসময় প্রস্তুত আছি, এটা আমরা করবো। আপনাদের দেশটাতে ভালো চলে সেই বিষয়ে আমরা একমত আছি এবং এই বিষয়ে আমরা সামনের দিকে কাজ করতে রাজি আছি। আপনারা যেভাবে চাইবেন সেভাবে আপনাদের আমরা সহযোগিতা করবো। তো মোটামুটি
মোটামুটি এই ধরনের আলাপ আলোচনা আমাদের সঙ্গে আমার হয়েছে, আমাদের সকলের হয়েছে। আমাদের পরিস্থিতি পরিবেশ অত্যন্ত আন্তরিক এবং খোলামেলা ছিল এবং আমরা খুবই আশাবাদী। এই আমার মোটামুটি কালকের বিষয়, কালকে অন্য কিছু ব্রিফ করেছে, আমি মনে করি আরো বিশদভাবে জনগণকে জানা উচিত। আমরা এখন ওনাদের যেটা চেয়েছেন আমাদের থেকে লিখিতভাবে আমাদের প্রস্তাবগুলি দিব, দরকার হলে এখানে আমরা আরো যদি কিছু এক্সপার্ট ওপিনিয়ন দরকার হয় ওনাদেরকে সাহায্য করবো। নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমি কয়েকজনের সঙ্গে অলরেডি কথা বলেছি, তারা এই ব্যাপারে এক্সপার্ট, ওনারাও আমাদেরকে সাহায্য করবেন। সরকার নিজেও কিছু একটা ব্যবস্থা নিতে পারেন, কমিশন গঠন করতে পারেন, তারা নিজেদের একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করতে পারেন, আমরা তাদের সঙ্গে আছি। মোটামুটি এই হলো আমাদের কালকের আমার ওখানকার আমাদের যাওয়া এবং আলাপ আলোচনা সব একেবারে বিস্তারিতভাবে বলা এই বিষয়ে। এখন আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আমি উত্তর দিতে রাজি আছি। আমার একটা প্রশ্ন ছিল। ধন্যবাদ, আপনি মোটামুটি বিস্তারিতভাবে সব বিষয়ে জেনেছেন। স্বৈরাচার হটাও যে আন্দোলন হলো, ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনে ছাত্র জনতার সাথে সাথে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা মাঠে নেমেছে, অনেকে ঘোষণা দিয়ে, অনেকে ঘোষণা ছাড়া। জাতীয় পার্টি গত কয়েক বছর ধরে সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে, কিন্তু পরোক্ষভাবে জাতীয় পার্টি বিভিন্ন সময় ক্ষমতা কাঠামোর কাছাকাছি থেকেছে। মানুষের প্রশ্ন অনেকেরই জানতে চাওয়া, এই স্বৈরাচার হটাও আন্দোলনে আজকের জাতীয় পার্টি, এখানে যারা নেতারা বসে আছেন জাতীয় পার্টির কর্মী, তাদের ভূমিকা আসলে কি ছিল এই আন্দোলন? কোটা সংস্কার আন্দোলনটা অফিসিয়ালি 1 তারিখ 1 জুলাই থেকে আমার জানা মতে এটা ঘোষিত হয়েছিল এবং একটা অহিংস আন্দোলন। 3 তারিখে আমি সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে এই কোটার পক্ষে এবং কোটার যৌক্তিকতার পক্ষে এবং এটাকে যে একটা বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে পারে, যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে, ইতিহাস এটা বলে। এবং এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী শুধু নয়, মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতা যুদ্ধের যে আমাদের উদ্দেশ্য একটি বৈষম্যহীন দেশ গড়া, সেটাকে ব্যাহত করছে। এগুলো সংসদে আমার বক্তব্য আছে। আমি সংসদে এটা বলেছিলাম যে এটা সংবিধানের বিরোধী, সংবিধানে অনগ্রসর জাতিকে দেওয়ার কথা, এখানে মুক্তিযোদ্ধাদের কোনো কথা নেই এবং মুক্তিযোদ্ধারা এই অনগ্রসর হিসেবে এখানে আসতে পারে না। এটা অন্যায় ছিল, এটা বাতিল হয়েছিল, বাতিল থাকাটাই দরকার এবং এটাকে আর যেন পুনর্জীবিত না হয়। দাবি করার পর 6 তারিখে বিস্তারিতভাবে আমি মিটিংয়ে বলেছিলাম, আমাদের গাজীপুরের মিটিং, যে একই কথা বলেছিলাম যে আমি ছাত্রদেরকে আহ্বান করছি, তোমরা ভয় পাবে না, তোমাদের কাছে যে শহীদ মিনার আছে, শহীদ মিনার হচ্ছে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মানুষের জীবন ত্যাগের প্রতীক, সেখানে গিয়ে দাঁড়াও। এবং আওয়ামী লীগ ঘরে ঘরে বই তোমার শহীদ মিনার করছে, ওখানে গিয়ে দাঁড়াও এবং বলো যে বৈষম্য সৃষ্টি করছে আওয়ামী লীগ বিভিন্নভাবে, শুধু এই কোটার মাধ্যমে নয়। আমি বলেছি স্বাধীনতার যে আমাদের সবারের জাতীয় স্মৃতিসৌধ, এটা হলো আমাদের স্বাধীনতার চেতনার, এটা আমাদের স্মৃতি। সেখানে গিয়ে বলো যে আমরা স্বাধীনতার যে চেতনা ছিল, আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ে তুলব, সেটার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে, করবো আমরা, এবং এটাতে আমরা কিছু ঘটবো না। এগুলো কথা আমি বলেছিলাম, এগুলো বিভিন্ন মিডিয়ায় কভার হয়েছে। এবং তার পরবর্তীতে প্রতিদিন আমি কোটার সংস্কারের যে আন্দোলন, সেটার সমর্থনে এবং তাদের প্রতি নির্যাতন, একেবারে সম্পূর্ণ অহিংস আন্দোলনকে যেমন সহিংসতা দিয়ে ফেস করা হয়েছে, পুলিশের সঙ্গে এসে ছাত্রলীগ গিয়ে হামলা করেছে, রাতে গিয়ে মেয়েদের করে হামলা করেছে বিভিন্নভাবে, এবং তাদের হসপিটালে রোগীরা যে হসপিটালাইজ হয়েছে ছাত্ররা, সেখানে গিয়ে তাদের অ্যাটাক করা হয়েছে। এগুলো সবগুলোর বিরুদ্ধে প্রতিদিন বক্তব্য দিই। যখন তাদেরকে নিয়ে ডিবি অফিসে আটক করা হয়েছে, তখন আমি বক্তব্য দিয়েছি এবং আমার উকিলকে বলেছিলাম যে তাদেরকে হ্যাবিয়াস কর্পাস করতে বলো, তাদেরকে মানে আটকে রাখা হচ্ছে, এটা অন্যায়ভাবে করা হচ্ছে এবং তাদের মতামতের বিরুদ্ধে করা হচ্ছে। তো সবকিছুতে আমরা সবসময় ছিলাম এবং এক টানারে আমরা যে এটা স্বৈরাচারী সরকার, এটা বৈষম্য সৃষ্টি করছে এবং বৈষম্য শুধু কোটাটা একটা মাত্র টিপ অফ দ্য আইসবার্গ, সারা দেশে সব বিষয়ে বৈষম্য করা হচ্ছে। কোটা তো একটা মাত্র জিনিস, প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে কোনো জায়গায় ডিএনএ টেস্ট করার মতো, আর্মির চাকরিতে, পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে, এগুলো বক্তব্য আছে। তারা এখানে আওয়ামী লীগ হতে হবে, 3বার 4বার চেক করছে, সে আওয়ামী লীগের হবে না, তাদের পরিবারের সকলে আওয়ামী লীগ কিনা, যদি কেউ আওয়ামী লীগের না হয় তাকে যে চাকরি দেওয়া যাবে না। এইভাবে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে তারা
শাসক শ্রেণী এদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে দেশের সিংহভাগ মানুষকে একেবারে স্লেভ মতো একটা জন্তু জানোয়ারের মতো তাদেরকে ব্যবহার করছে। তাদের কোনো অধিকার নাই, তাদেরকে বাঁচার কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের জীবন ধারণের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এইসব বক্তব্য বিভিন্ন প্রেসে এসছে, টেলিভিশনে এসছে এবং কন্টিনিউয়াসলি এসছে আপ টু দ্য লাস্ট। তারপরে কথা হলো, আমার লোকদেরকে আমি বলেছি যেহেতু তারা আমাদের ব্যানার নিয়ে আসার জন্য তারা চাচ্ছে না, তারা চাচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল আন্দোলন নয়, পলিটিক্যাল পার্টির আন্দোলন নয়, আমাদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। সেই জন্য আমি বলেছি যে আমাদের দলের সবাইকে বলছিলাম, যে যেখানে করো, ছাত্র সংগঠনকে বলছিলাম তোমরা ছাত্রদের সঙ্গে যাও, কাজ করো, এবং অন্যদেরকে বলেছিলাম যে যেখানে আছো নিজেদের অবস্থান থেকে তাদেরকে সমর্থন জানাও, তার সঙ্গে কাজ করো। রংপুরে আমার কনস্টিটিউয়েন্সি, সেখানে ছাত্ররা মিছিল করেছে, তাদেরকে বলে গুলি বর্ষণ হয়েছে, আমার একটা ছেলে মারা গেছে এবং প্রায় 15-20টা ছেলে অ্যারেস্টেড হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে পালিয়ে গেছে বাজার থেকে, অনেকে থাকতে পারেনি। সকলেই আমরা বৈষম্যের প্রথম সরকার এটা নিয়ে আমাদের তৎকালীন নেতা নেত্রীদের উপরে চরমভাবে তারা তাদের উপরে তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক মানে ধমক দেওয়া, ধরে নিয়ে পিটানো, অনেক কিছু করেছে, বিভিন্ন জায়গায় এটা হয়েছে। আমাদের এখানে আমাদের ছাত্র সমাজের লোকরা এখানেও শহীদ মিনারে গিয়ে প্রেজেন্ট করেছে, ঢাকা সব জায়গায় করেছে। এখন কথা হলো আমাদের প্রেজেন্স তো ওইভাবে অবভিয়াস হয় না, যেহেতু আমাদের সংখ্যা কম। রংপুরে আমাদের প্রেজেন্স অবভিয়াস ছিল, তোমরা যে কোনো লোক চেক করে দেখতে পারো। উই আর ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য লাস্ট আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং আমরা যত বড় বক্তব্য দিয়েছি, যতভাবে দিয়েছি, যত সংগ্রামী বলেছি এবং যতভাবে আমরা এদের সমর্থন করা দরকার সেটা করার চেষ্টা করেছি এবং করেছি। এটার ব্যাপারে যারা অপব্যাখ্যা করছেন যে আমরা আর কারো পক্ষে নয়, আমরা ইনডাইরেক্টলি নয়, আমাদের সংসদে ছিলাম, সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছি, সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা যেটা পালন করা দরকার আমরা সেটা করার চেষ্টা করেছি। আমরা যেসব কথা বলেছি সেটা বাংলাদেশের ইতিহাসে খুব কম জায়গায় সম্ভব হয়েছে। আমরা সরকারের সমালোচনা, সরকার মধ্যে তৎকালীন সরকার প্রধানের সামনে আমরা বলছি, দেশে কর্তৃত্ববাদ চালু হয়েছে, এক নায়কতন্ত্র চলছে, দেশের স্বৈরাচার চালু হয়েছে, এসব কথা আমি সংসদ সমস্ত সংসদ উনি দাঁড়িয়েছে, সমস্ত সংসদ হয়ে গেছে। আমি নির্বাচনের পরে বলেছি নির্বাচন হয়নি, এগুলো নির্বাচন কি হয়েছে সব কিছু বলছি। আমরা যেটা করার করেছি, জনগণ আমাদের কথা জানে, আমাদের ওখানে গিয়ে হই হই করে মাঠে যাওয়ার জন্য তারাও বলেনি, আমাদের সেরকম ম্যান পাওয়ারও নেই। তবে আমাদের যেখানে যেখানে যেটা কর্তব্য করছি, সবচেয়ে বড় কথা মোরাল সাপোর্ট আমরা সবসময় দিয়েছি, তাদের পক্ষে সবসময়। একটি প্রশ্ন, আপনারা বারবার বলছিলেন নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি আপনার আস্থা শব্দটি ব্যবহার করেছিলেন, নির্বাচন কমিশনের উপর আপনার আস্থা রাখতে চেষ্টা করেছিলেন। এরপর আমরা লক্ষ্য করলাম বলেছিলেন আস্থা আছে বলে নির্বাচনে যাচ্ছেন, এই মুহূর্তে আবারও আপনারা বললেন এই অন্তর্বর্তীকালীন সরকারও আপনাদের আস্থা আছে। এই জাতীয় পার্টিকে আসলে দিন শেষে আস্থার জায়গায় শুধু বক্তব্য দিকে আস্থাশীল এই দায়িত্বটা ছাড়ছে কিনা? এটা আমার মনে নেই, আস্থা তাদের পক্ষে আস্থা আছে এই কথাটা আমি আমার ধারণা নেই। আস্থা যখন ছিল তখন সেটা ছিল, তবে যখন নির্বাচনের আগে আমরা একটা বলছি বলে আমার কেমন আস্থা কথাটা হলো যে নির্বাচন যখন ঘোষণা করে 2024-এর কথা, একটা কথা মনে রাখবো, 2014 একটা কতগুলো কথা ভুল করা হয়। 2008-এ কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, 2001-এ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে আমরা আমাদের পার্ট প্লে করেছি। 2001-এ আমরা কার সঙ্গে ছিলাম, 2000-এ আমরা মহাজোটে ছিলাম। 2014-তে এখানে ভুল করো না, 2014-এ 300 মানুষ আমরা জমা দিয়েছিলাম, আমি জমা দিয়েছিলাম, আমি মন্ত্রী ছিলাম তখন, আমরা উইথড্র করেছিলাম 270-এর বেশি এবং আমরা নির্বাচন পার্টিসিপেট করিনি। হয়তো আমার ভাবিকে নিয়ে সেখানে তারা একটা গ্রুপ করে জোর করে তাদেরকে করেছে, হয়তো ভয়ভীতি লোক আলোচনা করেছে। কিন্তু জাতীয় পার্টি অফিসিয়ালি যেহেতু এরশাদ সাহেবকে নিয়ে আটক করে, সেখান থেকে আমি ডিক্লেয়ার করেছিলাম যে উনি বলছেন উনি অসুস্থ নন, ওনাকে জোর করে আটক করে রাখেন, ওনাকে মামলার ভয় দিবি। এখানে আর একটা জিনিস তোমাদের জানা দরকার, এই মামলাগুলো দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই আমাদের দলকে নির্যাতন করার জন্য। যেই মঞ্জুর হত্যার মামলা হয়েছে 14 বছর পরে, ঘটনা ঘটার 14 বছর পরে হচ্ছে, বিএনপি দিয়েছে এবং সেই মামলাটি 20 বার ফাইনাল একেবারে রেজাল্টের সময় যখন বলবে যে রায় দেওয়া হবে, তখন ওনাকে আবার নতুন জাল দিয়ে মামলাটাকে পুনঃ তদন্ত শুরু করেছে। এইভাবে প্রায় 24 বছর হলো, যত বছর উনি বেঁচে ছিলেন সেই 95 থেকে শুরু করে ওই পর্যন্ত ওনাকে মামলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল এবং সেখানে যেগুলো সাক্ষী ছিল আমরা উকিলদের সঙ্গে আলাপ করেছি, সবার সঙ্গে 28 জন সাক্ষী ছিল, কেউ কোনো সময় বলেনি উনি এখানে জড়িত। কাজে এই মামলা দিয়ে এখন ওনাকে ফাঁসির কাজ করা দাঁড়া করা হয়েছিল, ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে নেওয়া হয়। সেখানে আমি সেটা বলছি, এটা ব্ল্যাকমেইলিং, এটা স্বাভাবিক রাজনীতি নয়, এটা আমাদের অসুস্থ রাজনীতির ফসল এবং এইভাবে সব সরকারি আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করে। বিএনপি যেমন করেছে, আওয়ামী লীগ তারপর থেকে তো আওয়ামী লীগ আমাদের বলে একটা রশি ঝুলিয়ে দিল এবং যত দিন গেল 2024-এর পরে 2018-তে কিন্তু বিএনপি নির্বাচন করেছিল,
কাজে নির্বাচনে গেলে যদি সব নির্বাচন বৈধ হয় তাহলে সেই বৈধতা বিএনপি বা তাদের জোটও দিয়েছিল। 2024-এ আমি বারংবার বলেছি, এখনো বলছি, আমরা নির্বাচন থেকে চলে আসতে চেয়েছিলাম বারংবার, শেষ পর্যন্ত আমাদেরকে বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে আসতে দেওয়া হয়। এটা আমি বিভিন্ন মিডিয়া বলেছি, নোবডি ক্যান চ্যালেঞ্জ ইট, ইট ইজ এ ফ্যাক্ট। অনেক মিডিয়ার লোক জানে, অনেক রাজনৈতিক নেতা জানে, যারা জড়িত ছিল সবাই জানে। কাজে আমাদেরকে এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে টানা হাঁচড়া, এটা করে আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে এটা ফাউল প্লে করা হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো, আমরা নির্বাচন যাবো কি না যাবো, এটা কেউ আমাকে ডিকটেট করতে পারবে না। আমি করবো, জনগণ আমাকে ভোট দিলে দেবে না দিলে না, তার জন্য আমাকে শাস্তি দিতে পারবো, আমাকে গালাগালি করতে পারবো। আমার দলের রাজনীতি আমি করবো, সেটাও আমাকে করতে হবে। এবং দুইভাবেই আমাকে প্রেশারাইজ করা হয়েছে এবং জাতীয় পার্টিকে বারংবার করা হয়েছে। 2014 পর থেকে 2024 পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি বারংবার। বড় আমাদের ফল্ট ছিল না, জোর করে করা হয়েছে। এবং এই মামলাগুলি সবগুলি ফলস মামলা আমাদের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে দিয়েছে। এবং 2024-এর কথা তোমরা একটা কথা, 2014-তে যদি এরশাদ সাহেবকে খালি ফাঁসির মামলার ভয় দেখায়, 2024-এ ফাঁসির মামলার ভয় দেখানোর দরকার নেই এবং তাদের কোনো বিচারেরও দরকার নেই। তখন তো এরশাদ সাহেবকে অবিচার করে হতে পারে, বিচারেরও দরকার নেই। কি হয়েছে এটা এখন তোমরা অনেকে ফিল করতে পারছো না, তখনকার পরিস্থিতি এখনকার অনেক পার্থক্য। তখন কোনো বিচার আচারের দরকার হতো, যে কোনো লোক যে কোনোভাবে যে কোনো জায়গায় চলে যেত। কাজে এইসব জিনিস চিন্তা করে কাজ করতে হবে। আমরা একবারে 2024-এ যখন আমাদের নির্বাচন করতে বাধ্য করা হলো, তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না। আমাদের একটাই অপশন ছিল, সেটা হলো যে নির্বাচন যদি চলে এসেছি আমরা রাজনৈতিকভাবে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আমাকে দলকে বাঁচাতে হবে, যে কোনোভাবে দলকে আমার চালু রাখতে হবে। নির্বাচন যতটুকু করা যায় আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচনের বেনিফিট দিতে হবে। না হলে যদি দল না থাকে আমার রাজনীতি থাকবে না, আর রাজনীতি না থাকলে দল থাকে না। এই দলটাকে বাঁচাতে হলে আমাকে তখন ফুল প্লেজের নির্বাচন করতে হয়েছে। কিন্তু নির্বাচনের সময় পরবর্তীকালে আমি বিভিন্ন মিডিয়াতে নির্বাচনের দিনে বলেছি, পরে সংসদ এসে বলেছি, নির্বাচনের যে 3টা থাকে, একটা হচ্ছে সরকার একদম অ্যাবসলিউট ফেয়ার দিয়েছে, কোনো হস্তক্ষেপ করেনি, আমার নির্বাচন কোনো হস্তক্ষেপ করেনি, তাদের ইচ্ছা, তারা চাইলেই পারবে, কিছু করেনি। আরেকটা হচ্ছে মানে যেভাবে যে পারো মানি অ্যান্ড মাসল পাওয়ার, জোর করে হোক, যেভাবে হোক, যে জিতবে সে জিতবে, ফ্রি স্টাইল। এটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে যা ইচ্ছা তা করার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রচুর টাকার খেলা হয়েছে, প্রচুর সহিংসতা হয়েছে, নির্বাচন বাক্স যখন করা হয়েছে। এটা 2 নম্বর। 3 নম্বর হয়েছে একটা হলো, যে যত করবো, যে জিতুক, ফ্রি স্টাইল লিস্ট দেওয়া হবে, ওই লিস্ট অনুযায়ী ডিক্লেয়ার করা। এটা আমি ডিক্লেয়ার করি এবং এটাও বলেছিলাম যে নির্বাচনে যতগুলো ভোট পেয়েছে বলে দেখানো হয়েছে, আমাদের যে ফ্যাসিলিটি, যে পোলিং বুথ যে ফ্যাসিলিটি ছিল, সেই ফ্যাসিলিটিতে ওই ভোট পড়ার কোনো সুযোগই ছিল না। মানে পার মিনিট কত একটা ভোট দিতে যত মিনিট লাগে, সেই সময়ের মধ্যে এত ভোট দেওয়া সম্ভব ছিল অফিসিয়ালি এবং পার্লামেন্টে দাঁড়িয়ে। এবং পরবর্তীকালে আমি বিভিন্ন জায়গায় নিউজ পেপারে এগুলো দিয়েছি। কাজে কথার পর কথা হলো, তারপর আমরা থাকলাম না থাকলে আমাদের দল থাকবে না। মানে আমরা কিন্তু দালালি করার জন্য যাইনি। আমি বিশেষ করে আমার সঙ্গে যারা ছিলেন, অনেকে হয়তো করেছেন তাদের নানান কারণে, কিন্তু আমি সেটাও আমাদের নিয়ন্ত্রণ করা হতো, আমাদের পার্লামেন্টারি পার্টি নিয়ন্ত্রণ করা হতো, আমাদের পার্টি নিয়ন্ত্রণ করা হতো। সবসময় একটা সরকারের হস্তক্ষেপ ছিল, বিভিন্নভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করেছে। তবে মেইন স্ট্রিম জাতীয় পার্টি সবসময় জনগণের সঙ্গে ছিল, আছে, থাকবে এবং এখনো আমরা আছি। এই জন্য বলছি যে এগুলো না জেনে অনেক কথা বলতে হবে। তো আগামী সময় বিএনপি নির্বাচনে, আমরা যদি নির্বাচনে না যেতাম, নির্বাচন হতো না, নিশ্চয়ই হতো। তোমাদেরকে একটা কথা তোমরা জানো, আমি বলছি, আমরা যদি না যেতাম আমাদের অন্য পক্ষকে নিয়ে যেত, নিয়ে না গেলেও নির্বাচন হতো এবং সেই নির্বাচনের বৈধতা এই নির্বাচনে যেরকম পেয়েছে তার চেয়ে কোনো অংশেই বেশি হতো না, কিন্তু এই নির্বাচন টিকে যেত।